উত্তেজনা নিরসনে বাংলাদেশ ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। শুক্রবার একথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। এতে আপত্তি জানায় বিজিবি। তা উপেক্ষা করে মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওই দিন পতাকা বৈঠকের পর ফের নির্মাণ কাজ বন্ধ করা হয়। এরপর এটি আর শুরু হয়নি। বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা জানান, অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে, তবে নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি বিএসএফের। বিএসএফের উস্কানিতেই চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে উত্তেজনা তৈরি হয় বলে জানিয়েছেন বাসিন্দারা। যে কোনো অপতৎপরতা ঠেকাতে বিজিবিকে সহায়তা অব্যাহত রাখার প্রত্যয়ও তাদের। এদিকে ওই সীমান্তে টহল বাড়িয়েছে বর্ডার গার্ড। কর্মকর্তারা বলছেন, দ্বিপাক্ষিক চুক্তি আর সীমান্ত বাহিনীর শীর্ষ পর্যায়ে আলোচনার ভিত্তিতেই শূন্যরেখার কাছে স্থাপনা নির্মাণ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত এখন শান্ত। বিজিবির প্রতিরোধের মুখে আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছে ভারত। শূন্যরেখার 150 গজের মধ্যে স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী হলেও চৌকা সীমান্তে 60 থেকে 70 গজে বেড়া দিতে উদ্যোগ নেয় ভারত। প্রথমবার বাধা দিলে পরদিন আবারও নির্মাণ কাজ চালায় বিএসএফ। এই ঘটনাকে প্রতিবেশী দেশটির উস্কানি হিসেবে দেখছেন স্থানীয়রা। আসলে এটা আন্তর্জাতিক বিধি মোতাবেক যদি সঠিক হতো তাহলে আমাদের বিজিবি কখনো বাধা দিত না। আমার মনে হয়েছে যে এটা উস্কানি দিচ্ছে, কেউ উস্কানি দেওয়ার মূলেই চালাচ্ছে এখানে। শূন্যরেখায় যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে বিজিবিকে সহযোগিতায় পিছুপা হবেন না বলে জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। বিএসএফ অনেক বাড়াবাড়ি করছে, পাবলিক অনেক বাড়াবাড়ি করছে, তারা চলে আসছে আমাদের দিকে, কিন্তু আমরা তো হটি না, পিছু হটবো না। আমরা যদি বিজিবির সাথে আমাদের নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব। উত্তেজনা নিরসনে গত রোববার থেকে বুধবার 4 দফা পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক জানান, শূন্যরেখার আশেপাশে স্থাপনা করতে হবে দ্বিপাক্ষিক চুক্তি আর দুই বাহিনীর শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে। সম্মত হয়েছি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। শিবগঞ্জের এই সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তাদের লোকবল সংকট নেই বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দুই পক্ষের মধ্যে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে 7 জন আহত হয়। এ সময় মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় নগরের প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হলে সেখানেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে পক্ষ দুটি। জুলাই ঘোষণাপত্রের পক্ষে শনিবার বিকেলে নগরীর 2 নম্বর গেট এলাকায় লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। কর্মসূচি শেষে দামপাড়ায় ওয়াসামোড়ে একটি ভবনে অবস্থানকালে তাকে এবং সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে চট্টগ্রামের আরেক সমন্বয়ক রিজাউর রহমান ও তার সহযোগীরা। এ সময় রিজাউরের লোকজনের হামলায় অন্তত 7 জন আহত হয়। সাদিক আরমান শৈবাল দাসের ডান হাত ছিল, যিনি তার নেতৃত্বে আমাদের উপর হামলা করছে। রাফি ভাইয়ের সাথে যারা আসলো, রেজাউলরা আসলো এবং সাদিক আরমানরা আসলো, আসার পর ওরা একটা হট্টগোল শুরু করে দিল। এই ঘটনায় রাত 8:30টায় সংবাদ সম্মেলন করেন সমন্বয়ক রাসেল। হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। যারা ছাত্রনেতা হয়ে উঠে চাঁদাবাজি করতে চায়, তাদের লোকবল প্রয়োজন হয়, তারা একটা গ্যাংকে আশ্রয় দিয়েছে এবং সেই গ্যাং এখন একটা চিরাং স্টুডেন্ট ফোরাম নামে একটা ফোরাম করেছে এবং সেটার উপদেষ্টা হচ্ছে রিজাউর রহমান। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কক্ষে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। আবার শুরু হয় বাকবিতণ্ডা। হট্টগোলের কারণে বক্তব্য শেষ করতে পারেননি রাফি। হান্নান ভাই গতকালকে আমাকে রাতে কল দিয়ে বলছে যে আমি তো আগামীকাল চট্টগ্রামে আসতেছি, তো সেই জায়গা থেকে আজকের যেই লিফলেট বিতরণ কর্মসূচিটা ছিল সেটা
পুলিশ বলছে ছাত্রদের দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে, বাইরের কেউ এতে জড়িত নয়। নিজেরা হয়তো কথাবার্তার মধ্যে লিফলেট বিতরণ ছিল, এখানে কথাবার্তার মধ্যে তর্কাতর্কি হয়েছে, বহিরাগত বলতে কিছু নাই, সবাই একসাথে বলছে আমরা নিজেরা। হামলার ঘটনায় শনিবার সন্ধ্যায় নগরীর দামপাড়া ওয়াসা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মানিকগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেহরাব খান ও মিরাজ নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় পৌরসভার বেউথা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র মানিকগঞ্জে যান। সেখানে ছাত্র প্রতিনিধিদের নিয়ে পৌরসভার বেউথা এলাকার একটি রেস্টুরেন্টে কর্মী সভা করেন। সভার এক পর্যায়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়, পরে সংঘর্ষে জড়ায় তারা। এতে উভয় পক্ষের 2 জন আহত হন। মানবাধিকার নয়, বরং নিপীড়ন বিবেচনায় রেখে সাইবার সুরক্ষা আইন করছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন ভয়েস রিফর্মের সংগঠক শহীদুল আলম। একে ফ্যাসিবাদের আচরণের সঙ্গে তুলনা করেছেন তিনি। এই আইন নিয়ে অসন্তোষ জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানও। শনিবার সকালে ডিআরইউতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্টকে বাতিল করে সাইবার সুরক্ষা আইন করছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে আলোচনার আয়োজন করে ভয়েস ফর রিফর্ম এবং ডিএসএ ভিকটিম নেটওয়ার্ক নামের 2টি সংগঠন। এতে অংশ নিয়ে নিজেদের হয়রানি ও নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। পরবর্তী প্রজন্মকে যে আমরা এই আইনটা বেঁধে দিচ্ছি, এই আইনটা একই জিনিস ধারাবাহিকভাবে বয়ে যাচ্ছে, তো এখানে আমাদের মানে স্টপ করা উচিত আমার মনে হয়। আমরা মনে করি যে এই ধরনের আইনেরই দরকার নাই, আপনি প্রয়োজনে আপনার স্পেসিফিক যে ইস্যু ভিত্তিক আইনগুলো সেগুলোর পরিধি বাড়ান, সেগুলোকে আধুনিকায়ন করেন। সাইবার সুরক্ষা আইন নিয়ে অসন্তোষ জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। এই আইন সরকার না নাগরিকের সুরক্ষায় করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যারা রাইটস ডিফেন্ডার্স তারা এসে এমন একটা আইন যদি করেন যেটাতে রাইটস টেকেন অ্যাওয়ে হয়ে যাবে বা তার জন্য হ্যারাস্ট হবে, তাহলে সেটা তো খুবই দুর্ভাগ্যজনক, সেটা তো মেনে নেওয়া যাবে না। আমরা এই দাবিটা খুব জোরালোভাবে ওঠেনি, কিন্তু এই দাবিটা জোরালোভাবে ওঠা উচিত যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা 7 দিনের মধ্যে বাতিল হবে বলেছিল, তারপর বহু 7 দিন চলে গেছে, এখনো কেন বাতিল হলো না। এ সময় আলোকচিত্রী শহীদুল আলম মন্তব্য করেন, নানা অপরাধে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষমতা বাড়াতে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে। এখানে মানবাধিকারের লেন্স কিন্তু ব্যবহার করা হয়নি, জনগণের স্বার্থের লেন্স ব্যবহার করা হয়নি, নিপীড়ন কিভাবে করা যায় সেই লেন্স ব্যবহার করা হয়েছে। জনগণের দাবিতে এই সরকার এসছে, আমরা তো আশা করি তারা জনগণের লেন্স দিয়ে দেখবেন, এবং সেই জিনিস যদি যতক্ষণ না হয় সত্যিকার অর্থে পরিবর্তন হবে না। এখনো যদি ফ্যাসিবাদের লেন্স দিয়ে আমাদের দেখা হয়, সেই লেন্সের মাধ্যমেই যদি আইন তৈরি করা হয় এবং সেই লেন্সের মাধ্যমেই দেশ চলে, তাহলে সত্যিকার অর্থে আমরা স্বাধীন হইনি। আলোচকরা অভিযোগ করেন, টেলিফোনে আড়ি পাতার সংস্থা এনটিএমসি বাতিল না করে আরও শক্তিশালী করা হচ্ছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে চায়। নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ হলে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, বাড়বে বিনিয়োগ। রাজধানীতে ব্র্যান্ডিং বাংলাদেশ কনফারেন্সে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ পাচার ও দুর্নীতি রোধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলনের আয়োজন করেছে সেন্টার ফর এনআরবি। এতে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে গভর্নর জানান, গত 5 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন আর রপ্তানি আয় বেড়েছে $2.5 বিলিয়ন। 4 মাসের রিজার্ভ রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি। প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন, 10 দিন, 15 দিন আমরা রাখতে পারবো। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে। ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায় না।
there are hundreds of others who can transfer money. এ সময় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুতই দেয়া হবে নির্বাচনী রোডম্যাপ। তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে, সেই সঙ্গে বাড়বে বিনিয়োগও। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত জাতীয় পার্টি ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এই অনিশ্চয়তা থেকে আমরা খুব শীঘ্রই মুক্তি পাবো বলে আমরা আশা করছি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 15ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না হলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার সকালে রাজধানীর তুরাগ হাউজিংয়ে রিকশা চালকদের সাথে নাগরিক কমিটির মত বিনিময়ে এই হুঁশিয়ারি দেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে। কোনো রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না। কোনো রাজনৈতিক দল ছলচাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেয়া হবে না। শেখ হাসিনাকে যে কারণে দেশ ছাড়তে হয়েছে, সেই একই পরিস্থিতি দেখা দিলে ছাত্র জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত বলেও দাবি করেন নাগরিক কমিটির নেতা। যেসব দলের নেতাকর্মীরা রাস্তায় চাঁদাবাজি করছে তাদের অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার গড়িমসি করছে, সময় নিচ্ছে, ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। কিন্তু আপনারা সেই ডেডলাইনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারেন নাই। আপনাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় অর্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের ওপর জোর দেন মির্জা ফখরুল। প্রতিষ্ঠার 5 বছর পর প্রথম কাউন্সিল করল আমার বাংলাদেশ পার্টি। কাউন্সিলে মুজিবুর রহমান মঞ্জুকে চেয়ারম্যান ও আসাদুজ্জামান ফুয়াদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন দলের কাউন্সিলররা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে আমি গ্রেফতার হয়েছিলাম। এবি পার্টির কাউন্সিলে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা বিভিন্ন পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানো সহ অন্তর্বর্তী সরকারের বেশ কিছু কাজের সমালোচনা করেন। এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা 100টা পণ্যের উপরে হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, তারা খুবই থিওরি দিয়ে চলে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর। এ সময় জাতীয় ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব। নির্বাচন ও সংস্কার নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। সেই জন্য বেশি কথাও বলবো না। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে ধর্ম কিংবা দল দেখবে না জামায়াতে ইসলাম, বরং জাতির সেবক হিসেবেই কাজ করবে, জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন,
53 বছরে যারাই দেশ পরিচালনা করেছে জাতিকে সম্মান করতে পারেনি। সেবকের পরিবর্তে অনেকেই মালিক হয়ে বসেছিল। প্রবাসীদের বিভিন্ন অভিযোগ ও অভিমত শুনে সরকারকে গুরুত্ব দিয়ে সেসব সমাধানের আহ্বান জানান তিনি। বলেন, প্রবাসীদের সমস্যা দেখার জন্য দূতাবাস রয়েছে, তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করা উচিত। এ সময় প্রত্যেক প্রবাসীকে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলতে অনুরোধ করেন জামায়াতের আমির। যেসব দলের নিবন্ধন থাকবে তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেটে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় নির্বাচনের বিষয়ে এক মত বিনিময় সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী ইসি নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে বলেও জানান তিনি, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। শিডিউল ঘোষণা করি, তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের শ্রম আইনের 5টি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ কেন করা হয়েছে তা স্পষ্ট করা হয়েছে। আদেশে বলা হয়, মামলার ঘটনা এবং পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় হাইকোর্টের রায়ে কোনো আইনি দুর্বলতা এবং আইনিভাবে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি। গেল 6 জানুয়ারি আদেশটি প্রকাশিত হয় বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ইউনূসের আইনজীবী মুস্তাফিজুর রহমান। গত 8 ডিসেম্বর সংশ্লিষ্ট বিষয়ে রায় দেয় বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আসামি ছিনতাইয়ে জড়িত বিএনপির 3 কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে বহিষ্কারের তথ্য জানানো হয়। এর আগে শনিবার সকালে থানা থেকে ছিনতাই হওয়া আসামি ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ করেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত 10টার দিকে শ্রীনগর থানা পুলিশের হেফাজতে থাকা মারামারি মামলার আসামি তরিকুলকে ছিনিয়ে নেন বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের 31 নেতাকর্মীর নামসহ আরও 160 জনের বিরুদ্ধে মামলা করেন। কক্সবাজার সৈকতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকে পরিকল্পিত বলছে পরিবার। তবে পূর্বশত্রুতার জের বললেও কারা এর সাথে জড়িত সেই বিষয়ে ধারণা নেই তাদের। এদিকে পুলিশ বলছে, চরমপন্থী নেতা থেকে জনপ্রতিনিধি হওয়া টিপুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 2023 সালে খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন গোলাম রব্বানী টিপু। আওয়ামী লীগের পতনের পর থেকেই ছিলেন আত্মগোপনে। প্রায় 5 মাস পর পরিবারের কাছে ফিরল তার মরদেহ। শনিবার বাদজোহর জানাজা শেষে খুলনার উত্তর দিয়ানা কবরস্থানে টিপুর দাফন হয়। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড দাবি করে পরিবার বলছে, তাকে প্রলোভন দেখিয়ে কক্সবাজারে নেওয়া হয়। হাত পেতে পরিকল্পনা মাফিক ওখানে আমাদের ধারণা কিলার ক্যাডার মোতায়েন করে তাকে ওখানে নিয়ে ওই মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে জায়গায় মেরে ফেলে। ছাত্রজীবনে বামপন্থী সংগঠন ছাত্রমৈত্রীর সাথে যুক্ত ছিলেন গোলাম রব্বানী টিপু। পরে চরমপন্থী দলে যুক্ত হয়ে এলাকা ছাড়েন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হন স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার বিরুদ্ধে বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শেখ শহীদুল ইসলাম হত্যা মামলা সহ 2টি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ। হত্যা মামলা দেখছি আর একটা বলে মারামারি মামলা।
এটা হচ্ছে আমাদের থানার কোর্টে বিচারাধীন। আইন শৃঙ্খলা জনিত কোনো বিষয় দাঁড়ালে তো আমরা অবশ্যই থাকবো। আমাদের এলাকায় বাড়িতে যাই নাই, ঠিক আছে, কিন্তু এলাকায় টহল আছে। 9 জানুয়ারি রাতে কক্সবাজার হোটেল সিকালের সামনে টিপুকে গুলি করে হত্যা করা হয়। জড়িত সন্দেহে এরই মধ্যে খুলনার 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান ইফতেখার চালু ও মেজবাহ হক ভুট্টোকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। ফরিদপুরে ওবায়দুর খান নামে এক যুবককে হত্যার ঘটনায় মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার বিকেল 3টা থেকে ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুর বাজার এলাকায় বিক্ষোভ করে তারা। বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন ও তার ভাই খায়রুজ্জামান খাজা। এই দুইজন ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। শুক্রবার বিকেলে নিহত ওবায়দুর খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই খায়রুজ্জামান খাজার বিরুদ্ধে। এ সময় তার 2 চোখে খোঁচানো ও বাম পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে ঢাকায় নেয়ার পথে মারা যান ওবায়দুর। জামালপুরের মাদারগঞ্জে মহিলা দলের সমাবেশ উপলক্ষে গরু চুরির অভিযোগে যুবদল কর্মী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় এক ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গ্রেপ্তার 2 জন হলেন আদারভিটা ইউনিয়ন যুবদলের কর্মী সুমন মণ্ডল ও মাংস ব্যবসায়ী ফজলুল প্রামাণিক। এছাড়া সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার চৌধুরীকে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। স্থানীয়রা জানান, উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার চৌধুরীর বাড়িতে এক ভোজের আয়োজন করা হয়। সেই ভোজের গরু চুরির অভিযোগ ওঠে। এই ঘটনায় গরুর মালিকের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়িতে একটি চুরাই গরু চুরি করে এনে সেইখানে জবাই করা হয় এবং কিছু অংশ রান্না করা হয়। এই গরুটি যার গরু তিনি বাদী যিনি তাকে গিয়ে শনাক্ত করে পরবর্তীতে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে টিম পাঠাই এবং ঘটনার সাথে জড়িত 2 জন ব্যক্তিকে আমরা হাতে নাতে আটক করি। ড্যান্স বারে কাজের কথা বলে নারী পাচার থামছে না। গেল ডিসেম্বরে পাচার হওয়া এক নারী সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে বাংলাদেশের পুলিশ পাচার চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে। তাদের তথ্যে জানা গেছে, ভারতে বসে বাংলাদেশের মোবাইল সিম ব্যবহার করে এই মানব পাচার নিয়ন্ত্রণ করে দালালরা। কাজের কথা বলা হলেও নারীদের স্থান হয় পতিতালয়ে। একজন নারী বিক্রি হন 2 থেকে 5 লাখ টাকায়। ইভেন্টে নাচতে গিয়ে বেবি আক্তারের পরিচয় হয় মামুন ও বৃষ্টি দম্পতির সঙ্গে। পরে বৃষ্টি ও তার শাশুড়ি দিলারা মাসে 40,000 টাকা আয়ের লোভ দেখিয়ে বেবি আক্তারকে মুম্বাই যেতে রাজি করান। এক পর্যায়ে স্বামীকে না জানিয়ে বাসা থেকে পালান বেবি। মানব পাচারের এই ব্যবসার নিয়ন্ত্রণ ছিল ভারতের উত্তর 24 পরগনার উদয়ের হাতে। বাংলাদেশে কাজ করতেন মামুন ও ফয়সাল নামে আরেকজন। গেল বছর 20 ডিসেম্বর সাতক্ষীরা সীমান্তের একটি নদী দিয়ে পাচার করা হয় বেবি আক্তারকে। যদিও বাংলাদেশি নাম সিমেটে আসামি ধরা পড়ে বলছে এটা ইন্ডিয়ান ব্যবহার করে, বর্ডারে থাকে, ইন্ডিয়ান একজন আসামি ব্যবহার করে। সে ওই জায়গা থেকে তার সাতক্ষীরার লোক আছে যে কেউ, সেই লোক ওই বলতে পারবে কি আছে, সে রিসিভ করে মেয়ে ফয়সাল এবং আপন ও সোহাগের মাধ্যমে পাঠাই দিয়েছে উদয় নামে একজনের কাছে ইন্ডিয়ার। যখন রাত্রিবেলা নৌকায় পার করছে তখন তার সন্দেহ হয়েছে, তখন সে আর যাবে না, তখন জোরাজুরি করে মাছ ধরে নিয়ে পার করতে পারে। ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন বেবিসহ কয়েকজন। এরপরেই এই পাচার চক্রের বিষয়টি সামনে আসে। আমাদের যে গবেষণা বলছে যে এই সেক্স ট্রাফিকিংয়ের ক্ষেত্রে যেসব মেয়েরা এই ধরনের ভিকটিম হচ্ছে, এদের একটা মেজর পোর্শন যেই হচ্ছে তারা হচ্ছে বাই দেয়ার অ্যাকোয়েন্টেন্স, মানে পরিচিত জনের মাধ্যমে, ফলস ম্যারেজ অথবা কন্ট্রাক্ট ম্যারেজ। তারা কিন্তু এই ধরনের এই ছলচাতুরির পেপারসগুলো রেডি করতে কিন্তু তারা সহযোগিতা করছে, করে এরপর তারা যখন পাচার হয়ে যাচ্ছে তখন তারা বুঝতে পারছে যে তারা আসলে ভিকটিম। এর আগেও কবিতা নামে এক নারীকে পাচারের কথা স্বীকার করেছে মামুন ও ফয়সাল। তাদের নামে মানব পাচারের একাধিক মামলা রয়েছে, এমনকি গ্রেফতারও হয়েছিলেন 2 জনই।
আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে হামলার ঘটনায় মানববন্ধন করেছে মালিক সমিতির সদস্যরা। শনিবার বেলা 2:30টার দিকে এই মানববন্ধনে তারা উদ্বেগ ও নিন্দা জানান। এই হামলার মাধ্যমে সন্ত্রাসীরা মার্কেটের নিরাপত্তা বিঘ্নিত করতে চায় দাবি করে ব্যবসায়ীরা এই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ব্যবসায়ী নেতারা আরও বলেন, কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী জোর করে চাঁদা আদায় করতে দীর্ঘদিন ধরেই হুমকি ধামকি দিচ্ছিল। তাদের দাবি মেনে না নেওয়ায় এই হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। মার্কেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। আমাদের দুজন ব্যবসায়ীর উপর কিছু সন্ত্রাসী খুব ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। একজন হচ্ছে ওয়াহিদুল হাসান দীপু, আর একজন হচ্ছে যে এহতেশামুল হক। প্রত্যেকটাই মাঙ্কি ক্যাপ আছে না, মাঙ্কি ক্যাপ পরা, চেনার উপায় নেই। কারোর সাথে আলোচনা না করেই পণ্যের ওপর কর এবং ভ্যাট আরোপ করেছে সরকার। এটি মূল্যস্ফীতিকে উস্কে দেবে। এতে সাধারণ মানুষ আরও চাপে পড়বে বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি। এমন সময়ে গ্যাসের দাম বাড়ালে সংকট আরও বাড়বে। এসব সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী বলে মনে করে ঢাকা চেম্বার। ফল, রেস্তোরাঁর খাবার, ইন্টারনেট সহ 100টির বেশি পণ্যের মূল্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে সব ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিবে, যার প্রভাব এখন থেকেই ভোক্তার উপর পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি। শনিবার মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি আরও বলেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করেই কর আরোপ করা হয়েছে, ফলে মূল্যস্ফীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে আপনি একদিক দিয়ে ইন্টারেস্ট রেট বেরিয়ে গেছে, আপনাদের মানি মার্কেটে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে আমাদের একটা হিউজ ডিসকমফোর্ট চলছে। সব কিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। এদিকে গ্যাসের দাম 75 টাকা 72 পয়সা বা 152% বৃদ্ধির প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এর ফলে শিল্প খাতে ব্যবসায়ীদের খরচ আরও বেড়ে যাবে বলে জানান ডিসিসিআই সভাপতি। প্রায় 150% ইলেকট্রিসিটি মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য একটা রেকমেন্ডেশন গেছে। আমরা কিন্তু গত 3 বছরে অলরেডি 200% প্রাইস কিন্তু অলরেডি হাইক নিয়েছি। জিনিসটা যদি বাস্তবায়ন হয়, আমরা দেখছি প্রায় 400%-এর মতো দাম বৃদ্ধি পাচ্ছে 3 বছরে। তো আমাদের ব্যবসায় তো 400% প্রফিটেবিলিটি তো নেই যে আমরা এই 400%টাকে কভার করব কি হিসেবে। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ব্যবসায়ীদের আরও কঠিন অবস্থায় ফেলেছে, তাই দেশের অর্থনীতি ও রাজনীতিকে আলাদা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশ কয়েকটি জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চুয়াডাঙ্গায়, জানাবেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আজকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে, আর শীতে জনজীবনে কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে? চুয়াডাঙ্গা আজকে সর্বনিম্ন তাপমাত্রা সকাল 6টায় আবহাওয়া অফিস রেকর্ড করেছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। আর সকাল থেকে দেখেছি আমরা যে ঘন কুয়াশা আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি যে একেবারে এখনো কিন্তু কুয়াশা কেটে যায়নি। আর কুয়াশা এর পাশাপাশি রয়েছে তীব্র শীত, যে কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সব শ্রেণী পেশার মানুষকে কষ্ট পেতে হচ্ছে, বিশেষ করে ছিন্নমূল দিনমজুর শ্রেণীর মানুষ যাদের কাজের প্রয়োজনে ঘরের বাইরে আসতে হয়, তার ঘরের বাইরে আসছেন। অনেকেই পর্যাপ্ত কাজ পাচ্ছেন না, রিক্সা ভ্যান চালকরা যাত্রী পাচ্ছেন না। তারা বলছেন যে শহরে সকালের দিকে মানুষ আসছে কম, যে কারণে যে পরিমাণ যাত্রী তাদের পাওয়ার কথা, যে পরিমাণ যাত্রী পেলে তাদের আয়টা মনোভূত হয়, সেটা হচ্ছে না। যে কারণে দিন শেষে তারা বলছেন যে তাদের যে উপার্জন সেটা অনেকটাই কম। তো এর পাশাপাশি কৃষি শ্রমিকরা এই সময়ে কৃষির চাপ, কাজের চাপ খুব বেশি, যে কারণে কৃষি শ্রমিকদের খুব সকাল থেকে কাজ শুরু করতে হয়। তারাও বলছেন শীতের কারণে তাদের কষ্ট পেতে হচ্ছে। কৃষি শ্রমিক, রিক্সা ভ্যান শ্রমিক, নিম্ন আয়ের মানুষের পাশাপাশি রোগবালাই বেড়েছে হাসপাতালগুলোতে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমি দেখেছি যে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রুগীর উপচে পড়া ভিড়। ডায়রিয়া ওয়ার্ডে 3 গুণের বেশি রুগী থাকছে ধারণ ক্ষমতার চেয়ে, আর শিশু ওয়ার্ডে 2 গুণ রুগী সবসময়। তো রুগীর চাপ বেশি হয়। চিকিৎসকরা বলছেন যে এই সময়টাতে
খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে অভিভাবকদের সতর্ক থাকতে হবে, তার শিশুদের প্রতি যত্ন নিতে হবে। দীর্ঘ সময় আগে রান্না করা কোনো খাবার না খাইয়ে একেবারেই টাটকা খাবার খাওয়াতে হবে। আর বয়স্কদের তীব্র শীতের সময় বিশেষ করে সন্ধ্যার পর এবং খুব সকালে বাইরে না আসাই ভালো, তার কারণ এই সময় তারা বাইরে আসলে অসুস্থ হয়ে পড়ছেন এবং শ্বাসকষ্টে ভুগছেন, যে কারণে বহির্বিভাগেও রোগীর ভিড় বাড়ছে এবং লম্বা লাইন দিয়ে রোগী বেড়েছে। তো আবহাওয়ার একটি পরিসংখ্যান আপনাকে জানিয়ে রাখি, এই মৌসুমে চুয়াডাঙ্গার তাপমাত্রা 8.5 ডিগ্রির নিচে নামেনি, যদিও অতীত রেকর্ড রয়েছে যেটা আরো নিচে নেমে আসার। তো এখানকার আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে চুয়াডাঙ্গার তাপমাত্রা এই জানুয়ারিতেই আরো নিচে নামবে। মানিক আকবর, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি ঠাকুরগাঁওয়ে, সেখান থেকে জানাবেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁওয়ে আজকে শীতের তীব্রতা কেমন দেখছেন? আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? প্রথমে যেটা বলতে চাচ্ছি যে ঠাকুরগাঁয়ের আবহাওয়ার পূর্বাভাস বলার কোনো সুযোগ নেই, কারণ এই ঠাকুরগাঁয়ে আবহাওয়ার কোনো অফিস নেই। এই কারণে আবহাওয়ার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার কোনো খবর আমরা পাওয়ার কোনো সুযোগ নেই। আর এই স্বস্তির খবর হচ্ছে ঠাকুরগাঁও শীতপ্রধান এলাকায়, এই শীতপ্রধান এলাকায় 2 দিন থেকে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। এই কারণে কুয়াশাও কিন্তু কম, এই কারণে শীতের তীব্রতা কিন্তু অনেকটাই আমরা কম দেখতে পাচ্ছি। এবং সকাল থেকেই যে মাঠ পর্যায়ে যে কৃষক শ্রমিকরা আছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিন আগেও কিন্তু প্রচন্ড শীত ছিল, এই কারণে মানুষের উপস্থিতি কিন্তু বাইরে একেবারেই ছিল না। মাঠ পর্যায়ে এই যারা কৃষক শ্রমিক আছেন তারা কিন্তু কোনো প্রকার কাজ করতে পারছিলেন না, এই কারণে নিম্ন আয়ের মানুষেরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছিলেন। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, কুয়াশা এবং ঠান্ডার তীব্রতা কমেছে, এ কারণে কিন্তু মানুষের উপস্থিতি আমরা বাইরে সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি। সকাল থেকেই কৃষক শ্রমিকরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এটি একটি কৃষির একটি ভরা মৌসুম, আর শীত প্রধান ফসল হচ্ছে আলু। মূলত এই যে শীতের পরে যে গরমের তীব্রতা বাড়ছে, এই কারণেই কিন্তু আলু চাষিদের কিন্তু একটা চিন্তা বাড়ছে, কারণ শীতের পরে রোদে এর কারণে কিন্তু অনেক সময় আলুর সমস্যা দেখা দেয়। কিন্তু এই কারণে আলু চাষিরা চিন্তিত রয়েছেন, যদি ঠান্ডার পরে একেবারে আবার গরম শুরু হয় তাহলে কিন্তু আলুর একটি ক্ষতি হতে পারে। আর রোগবালাইর বিষয়টা যদি বলি, ঠাকুরগাঁয়ের রোগবালাইর কিন্তু আগের থেকে কমতে শুরু করেছে। ঠাকুরগাঁয়ের 250 শয্যার জেনারেল হাসপাতালে, যেখানে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 শতাধিক শিশু রোগী ভর্তি থাকতো, সেখানে কিন্তু এখন 110 থেকে 120 জন শিশু রোগী ভর্তি থাকছে। এইভাবে এই কয়েকদিন থেকে চলছে আবহাওয়া। মানুষ ভাবছে যে শীত কমার কারণে মানুষের স্বস্তি ফিরেছে, মানুষের আয় রোজগার বেড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু শীতের কারণে মানুষের উপস্থিতি বাইরে একবারে কম ছিল, এ কারণে শীতকালীন শাকসবজির দাম কিন্তু অনেকটাই কমেছিল। এ কারণে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্তের মুখে পড়ছিলেন। যেহেতু মানুষের বাইরে উপস্থিতি বাড়ছে, এ কারণে শাকসবজির দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এ কারণে কিন্তু চাষিরা আবার লাভের মুখ দেখছেন। চুয়াডাঙ্গা এবং ঠাকুরগাঁও থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নোয়াখালীর মাইজদি হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে 15টি দোকান। গত রাত 12:15টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে হঠাৎ হকার্স মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 2টি ইউনিট। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাত 1টার দিকে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। বাজারে মুড়ি কাটা পেঁয়াজও উঠেছে। এসবের প্রভাবে পেঁয়াজের দাম কেজিতে অন্তত 70 টাকা কমেছে। এতে লোকসানের শঙ্কায় চাষিরা। তাদের দাবি, আমদানি করা পেঁয়াজ বাজারে আসার আশায় দাম পড়ে যাচ্ছে। লোকসান কমাতে ধাপে ধাপে পেঁয়াজ বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। কয়েক বছর দাম বেশি হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহী হয়েছে চাষিরা। এবার ফলনও ভালো হয়েছে। মেহেরপুরে এরই মধ্যে ক্ষেত থেকে মুড়ি কাটা পেঁয়াজ তোলা শুরু হয়েছে।
চাষিরা বলছেন কয়েক সপ্তাহ আগেও পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। পেঁয়াজ আমদানির প্রভাব বলে দাবি তাদের। আমাদের এবার অনেক বেশি দামে পেঁয়াজ লাগানো হয়েছে, বিছন কেনা হয়েছে। আমাদের ১ বিঘে জমিতে ৮০-৯০ হাজার টাকা খরচ। আমাদের এই পেঁয়াজে সারা বছর চলবে না, ২ মাস চলবে। এই ২ মাস যদি এলসি না আসে আমরা লাভবান হব। মুড়ি কাটা পেঁয়াজ ওটার সময় গেছে, এই সময় এলসি ঢুকাচ্ছে, এর জন্য আমাদের মূল্য পাইছি না। এবার পেঁয়াজের আবাদ বেড়েছে ঝিনাইদহেও। সাধারণ মানের পেঁয়াজের বীজ প্রতি কেজির দাম ৬ থেকে ১৫ হাজার টাকা, আর হাইব্রিড বীজ ৩০ হাজার টাকা। এছাড়া সারেরও দাম বেশি। এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় কৃষক। আমাদের পেঁয়াজ ধান আশ্বিন কার্তিক অঘ্রাণ মাস পর্যন্ত রেখে দিই, ওই পেঁয়াজ ওই সময় রাখলেই অনেক পেঁয়াজ পচে যায়। সারের দাম বেশি, শ্রমিকের দাম বেশি। এবার লাগাচ্ছে ৩ বিঘা, আগামীতে কি হবে বলতে পারছি না। তবে কৃষি বিভাগ বলছে দেশি পেঁয়াজ একসাথে বাজারে আসায় দাম কমেছে। লোকসান কমাতে কয়েক ধাপে পেঁয়াজ বিক্রির পরামর্শ কর্মকর্তাদের। পরামর্শ দেবো পেঁয়াজটা ধাপে ধাপে বিক্রি করার, ধাপে ধাপে বিক্রি, এক এট এ টাইমে বাজারে নেওয়া যাবে না। কিছুটা দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করে ধাপে ধাপে নেবে। আমরা যদিও এখানে একটা কোল্ড স্টোরেজ হলে ভালো হয়। ঝিনাইদহে পেঁয়াজ চাষ হয়েছে ১২,৮৪৬ হেক্টর জমিতে এবং মেহেরপুরে ৫,০০০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে এখন পাইকারি পেঁয়াজের দাম কত, আর চাষিরা উৎপাদন খরচ তুলতে পারছেন কিনা? এবারে আজ গত কয়েকদিন ধরে মেহেরপুরে নতুন আগাম জাতের যে মুড়ি কাটা পেঁয়াজ আছে সেই পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে এবং সেই পেঁয়াজের প্রতি মণ পেঁয়াজ কৃষকের দাম পাচ্ছে ১২ থেকে ১৪০০ টাকা, অর্থাৎ অনেকটাই কম। এই পেঁয়াজ যে পরিমাণ খরচ হয়েছে, সম্প্রতি মুড়ি কাটা পেঁয়াজ যে পরিমাণ লাগেছে, গত বছর যেখানে ৩৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করেছিল কৃষকরা, এবার কিন্তু সেটা ছাড়িয়েছে প্রায় ৫,০০০ হেক্টর, অর্থাৎ ১৫০০ হেক্টর বেশি জমিতে মুড়ি কাটা জাতের পেঁয়াজ চাষ করেছিল। অর্থাৎ সম্প্রতি সময়ে আমদানি করা পেঁয়াজের থেকে দেশি পেঁয়াজের দাম প্রায় ১০০ টাকা ছিল। সেই কারণে কৃষকরা মোটামুটি একটু লাভের আশা বেশি করার কারণে উচ্চ দামে মূলত এবার মুড়ি কাটা জাতের পেঁয়াজ চাষ করেছে। বিশেষ করে তারা বীজ কিনেছিল ৮ থেকে ১০,০০০ এবং পরবর্তীতে সেটি চাহিদার উপর নির্ভর করে ব্যবসায়ী এবং যারা বীজ সংরক্ষণকারী তারা দাম বাড়িয়েছিল প্রায় ১৪,০০০ টাকা মন। অর্থাৎ ১ বিঘা জমিতে প্রায় এই অতিরিক্ত দাম দিয়ে পেঁয়াজের বীজ কিনে যে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেছিল, সেই ক্ষেত্রে কৃষকের প্রায় শ্রমিক খরচ, সেচ খরচ এবং সার খরচ এবং জমির লিজ খরচ দিয়ে প্রায় লাখ টাকার উপরে খরচ হয়েছে ১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে। সেই ক্ষেত্রে এখন ১২০০ থেকে ১৪০০ টাকা মন যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে কৃষকদের যে খরচ সেটি মূলত এখন উঠছে না। সেক্ষেত্রে কৃষকদের দাবি যে এই পেঁয়াজ মূলত ৬০ থেকে ৭০ মণ পর্যন্ত ফলন হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে ৭০ মণ ফলন হলেও দাম কিছুটা বেশি থাকলে হয়তো তারা কিছুটা হলেও লাভের মুখ দেখতো, কিন্তু যে দাম বর্তমান অবস্থায় আছে এই অবস্থায় আসলে তাদের লাভের পরিবর্তে লোকসানের সংখ্যা অনেকটাই বেশি। অনেক কৃষকই মূলত এই মুড়ি কাটা পেঁয়াজ এখন আর তুলতে চাইছে না, কারণ বাজারে দাম অনেকটাই কম। তবে কৃষকদের দাবি, যে সময় আমাদের এখানে প্রায় ২ মাস মতো এই মুড়ি কাটা জাতের পেঁয়াজ এই এলাকায় কৃষক স্থানীয় এবং বাইরের চাহিদাগুলো মেটাতে পারবে, সেই ক্ষেত্রে যদি অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি না করা হয় তাহলে হয়তো কৃষকরা লাভবান হতে পারে। তবে ভরা মৌসুমে পেঁয়াজের যে আমদানি করা হয়েছে এই কারণে কৃষকরা মূলত লোকসানের মুখে পড়েছে। মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হক। উচ্চ মূল্যস্ফীতির কারণে বাজারে মোবাইল ফোন কল ও ইন্টারনেটে বাড়তি শুল্ক সাধারণ ভোক্তার উপর বাড়তি বোঝা বলছেন বিশ্লেষকরা। এছাড়া প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেটে ১০% সম্পূরক শুল্ক তথ্য প্রযুক্তি খাতের বিকাশ বাধাগ্রস্ত করবে, বিপাকে ফেলবে ক্ষুদ্র উদ্যোক্তাদের, মনে করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে দেশে এখন মোবাইল গ্রাহক ১৮,৮৪,০০,০০০ লাখ, ইন্টারনেট ব্যবহারকারী ১৩,২৮,০০,০০০ লাখ, এর মধ্যে ব্রডব্যান্ড সংযোগ ১,৩৪,০০,০০০ লাখ। এসব গ্রাহককে এখন থেকে বাড়তি খরচ করতে হবে। নতুন সিদ্ধান্তে গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে কর বাবদ কাটা পড়বে ৫৬ টাকা, যা আগে ছিল ৫৪ টাকার মতো। অর্থাৎ ১০০ টাকা রিচার্জ করে গ্রাহক মোবাইল ফোনে মাত্র ৪৩ টাকা ৭০ পয়সা ব্যবহার করতে পারছেন। ১০০ টাকা রিচার্জে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হচ্ছে ২৯ টাকা ৮ পয়সা। এছাড়া রেভিনিউ শেয়ার ও অন্যান্য কর ৬ টাকা ১০ পয়সা, আর পরোক্ষ কর আরও ২০ টাকা ৪০ পয়সা। ইন্টারেস্ট হচ্ছে জানি একটু কম হলে আমার জন্য বেটার, বাট যারা পরিচালনার দায়িত্বে এর মূল খরচ কত, আমদানি কত, এটা ওনারা হয়তো ভালো বলতে পারবে। ভ্যাটের আওতা বাড়াইলেও দেশের জন্য যতটুকু আমি দেখছি, কিন্তু একদিক অবশ্যই বাড়ানো দরকার, কিন্তু বাড়াইলে আবার একদিক দিয়ে একটু ক্ষতি, কারণ সবাই তো এটা বেট দিতে পারতেছে না। প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বসেছে ১০% সম্পূরক শুল্ক। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বলছেন এখন থেকে গ্রাহককে ৭৭ টাকা ৫৫ পয়সা অতিরিক্ত দিতে হবে ৫০০ টাকা সংযোগে, আর ১০০০ টাকা সংযোগে বেশি দিতে হবে ১৫৫ টাকা।
500, 700, 1000 টাকার গ্রাহক তাদের উপর একটা বড় ধরনের একটা বার্ডেন হবে এবং আমি মনে করি যে কর্পোরেট কাস্টমার যারা আছে তারাও আসলে এই জায়গায় অসন্তুষ্ট হবে। আমার মনে হয় গভর্নমেন্টকে আবার নতুন করে বিবেচনা করা উচিত, বিশেষ করে ব্রডব্যান্ড পেনিট্রেশন বাংলাদেশে এমনিই অন্যান্য দেশের তুলনায় আমরা যদি ক্যালকুলেট করি একেবারে তলানিতে আছি। ইন্টারনেট সহ অন্যান্য খাতে খরচ বৃদ্ধি সামগ্রিক জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই সরকারকে এদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ ভোক্তা স্বার্থ রক্ষা সংগঠন ক্যাবের। ট্যাক্স ফাঁকির যে বিষয়টি আছে সেটা বন্ধ করা, সেটা বন্ধ করতে পারলেই আমাদের কিন্তু বারে বারে এরকম ব্যাট বা এসডি চার্জের যে রিশিডিউল করা বা হার বৃদ্ধি করার এগুলোর কিন্তু প্রয়োজন পড়ে না। রাজস্ব আদায়ে নির্দিষ্ট খাতে শুল্ক না বাড়িয়ে করের আওতা বৃদ্ধির আহ্বান সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।